হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ মি। আজকে আমি আলোচনা করতে চলেছি বিলাভড বাই টনি মরিসন। বিলাভড এর কাহিনীর সূচনা হয়েছে 1873 সালে ওহিও এর সিনসিনাটিতে, যেখানে পূর্বর্তন দাস সিথি তার 8 বছরের মেয়ে ডেনভারের সাথে বাস করছিল। 8 বছর আগে, মৃত্যুর আগে পর্যন্ত সিথির শাশুড়ি বেবি সুগোজ তার সাথেই থাকত। বেবি সুগোজের মৃত্যুর ঠিক আগে সিথের 2 ছেলে হাওয়ার্ড ও বাগলার পালিয়ে গিয়েছিল। সিথের বিশ্বাস যে তারা পালিয়ে গিয়েছিল কারণ বহু বছর ধরে তাদের বাড়ি 124 ব্লু স্টোন রোডে এক গালাগালিকারী ভূতের অমঙ্গলকর উপস্থিতি ছিল। যাই হোক, ডেনভারের সেই ভূতটিকে পছন্দ ছিল, যাকে সকলে মনে করত ডেনভারের মৃত দিদির প্রেতাত্মা। যে দিনটিতে উপন্যাসটির সূচনা হয়েছে সেদিন পল ডি, যাকে সিথে প্রায় 20 বছর আগে কেনটাকিতে মিস্টার গার্নারের সুইট হোম প্ল্যান্টেশনে কাজ করার পরে আর দেখেননি, তিনি সিথের বাড়িতে রাত্রি যাপনের জন্য আসেন। তার আগমন সিথের মনে সেই সব পুরনো স্মৃতিগুলি পুনরায় তাজা করে তোলে যেগুলি তার মনে প্রায় 20 বছর চাপা দেওয়ার ছিল। এই মুহূর্ত থেকে গল্পটি 2টি সমান্তরাল তলে অগ্রসর হয়। সিনসিনাটিতে বর্তমান অবস্থাটি থাকে একটি তলে, আর প্রায় 20 বছর আগে ঘটা ঘটনাগুচ্ছ, যার বেশিরভাগটাই সংঘটিত হয়েছিল কেনটাকিতে, সেগুলি থাকে কাহিনীর অন্য তলে। এই দ্বিতীয় তলটির উত্থাপন তথা বিবরণ আসে মূল চরিত্রদের খণ্ড খণ্ড অতীতের স্মৃতিচারণের পথ ধরে। সেই অনুযায়ী আমরা প্রায়শই এই স্মৃতিচারণগুলি পাঠ করি, বারংবার কখনো কখনো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি ঘটনার পর্যায়ক্রমিক বিবরণের সাথে পরবর্তীতে আরও কিছু অতিরিক্ত তথ্য সংযোজন করার মাধ্যমে এই খণ্ড খণ্ড স্মৃতি থেকে পরবর্তী বর্ণিত কাহিনীটি বেরিয়ে আসে। কাহিনীর কেন্দ্রীয় চরিত্র সিথে দক্ষিণ প্রদেশে এক আফ্রিকান মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। সেই মহিলাকে সে কোনোদিনও চোখে দেখেনি। যখন তার বয়স 13 বছর, তাকে গার্নার পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়, যারা সুইট হোমের মালিক ছিলেন আর যারা তুলনামূলকভাবে খানিকটা উদার প্রকৃতির দান প্রথার ব্যবহার করত। সেখানে অন্য দাসরা, যারা সকলেই পুরুষ ছিল, তাকে কামনা করত কিন্তু কোনোদিনই তাকে স্পর্শ করেনি। তাদের নাম সিক্সো, পল জি, পল এ, পল এফ আর হ্যালি। সিথে হ্যালিকে বিয়ের জন্য পছন্দ করে, খানিকটা এই কারণে যে তুলনামূলকভাবে বেশি উদার প্রতিপন্ন হয়েছিল, কারণ সে সিথের মায়ের মুক্তির জন্য নিজের সপ্তাহ শেষে ভাড়া খাটিতে রাজি হয়েছিল। বিয়ের পরে হ্যালি ও সিথের 2টি ছেলে হয়, যাদের নাম ছিল হাওয়ার্ড ও বাগলার, আর সাথে হয়েছিল একটি মেয়ে যার নাম কোনোদিন জানা যায়নি। সিথে যখন সুইট হোম ছেড়ে চলে গেল তখন 4র্থ সন্তানের জন্য গর্ভবতী। ঘটনাচক্রে মালিক মিস্টার গার্নারের মৃত্যুর পরে বিধবা মিসেস গার্নার তার ধর্ষণকামী ও চূড়ান্তভাবে বর্ণবিদেশী ভাসুর ঠাকুরপোকে অনুরোধ করলেন ফার্মটি চালাতে তাকে সাহায্য করতে। দাসের কাছে এই ব্যক্তিটি স্কুল টিচার বলে পরিচিত ছিলেন, আর ফার্মে তার উপস্থিতি খামারের জীবন আগের থেকে আরও অসহনীয় করে তুলল। দাসরা পালানোর সিদ্ধান্ত নিল। স্কুল টিচার ও তার ভাইপোরা দাসদের পালিয়ে যাওয়ার পরিকল্পনাটি অনুমান করতে পারল, আর ঘটনাচক্রে পল ডি ও সিক্সোকে ধরে ফেলল। স্কুল টিচার সিক্সোকে হত্যা করল, আর পল ডি সুইট হোমে ফিরিয়ে নিয়ে এলো, যেখানে পল ডি দেখল সিথেকে, যেটা পলের মতো তাদের মধ্যে শেষ দেখা। সিথে পালিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, আর সে ইতিমধ্যেই তার শিশুদের তার শাশুড়ি বেবি সুগোজ এর কাছে সিনসিনাটি বাড়িতে পাঠিয়ে দিল। নতুন বন্দীকরণের কাজে উত্তেজিত হয়ে স্কুল টিচারের ভাইপোরা সিথেকে গোলাঘরে চেপে ধরল আর তাকে ধর্ষণ করল।
তার শিশুর জন্য জমে ওঠা স্তন দুগ্ধ তারা হরণ করল। সেথের অজ্ঞাতে ছাদের একটি ঘর থেকে হ্যালি এই ঘটনার সাক্ষী হলো, যেখানে সে আতঙ্কে অসাড় হয়ে পড়ে রইল। পরবর্তী সময়ে হ্যালি পাগল হয়ে গেল। সে হ্যালিকে একটি মাখন মন্থনের পাত্রের পাশে সারা মুখে মাখন মাখা অবস্থায় বসে থাকতে দেখল। এরই মধ্যে পলডিকে নিজের অবমাননাকর শাস্তি ভোগ করতে হলো, মুখের মধ্যে একটি লৌহ শলাকা পরিধান করার মাধ্যমে। যখন স্কুল টিচারটি জানতে পারল যে সিথে তার ভাইপোদের কৃতকর্মের কথা মিসেস গার্নারের কাছে নালিশ করেছে, সে সিথেকে তার অন্তঃসত্ত্বা অবস্থা সত্ত্বেও প্রবল বেত্রাঘাত করল। প্রহারে সারা গা ফুলে উঠল আর স্থানে স্থানে ক্ষতমুখ সৃষ্টি হলো। এসবের সত্ত্বেও সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু পথে এক জঙ্গলের মধ্যে ক্লান্তির কারণে সে অজ্ঞান হয়ে পড়ল। এক শ্বেতাঙ্গ মেয়ে অ্যামি ডেনভার তাকে সেখানে দেখতে পায় ও তার শুশ্রূষা করে ভালো করে তোলে। পরবর্তীকালে যখন অ্যামি একটি নৌকার মধ্যে সিথেকে প্রসব করতে সাহায্য করে, সিথে তার দ্বিতীয় কন্যাটির নামকরণ তাকে সাহায্যকারিণী অ্যামি ডেনভারের নাম অনুসারে ডেনভার রাখে। এরপরে সেথে স্ট্যাম্পেইডের সাহায্য লাভ করে, যিনি তাকে নৌকার দাঁড় চালনা করে ওহিও নদী পার করে বেবি সুগোজ এর বাড়ি পৌঁছে দেয়। বেবি সুগোজ সিথেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন তার বড় 3 সন্তানের সাথে দেখা করানোর আগে। সিথে সিনসিনাটিতে 28টি অসাধারণ দিন কাটায়, যেখানে বেবি সুগোজ কালো মানুষের সম্প্রদায়ের মধ্যে অঘোষিত ধর্মযাজকের কাজ করছিলেন। শেষ দিন অবশ্য স্কুল টিচারটি সেখানে এসে উপস্থিত হয় সিথে ও সন্তানদের সুইট হাউসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিজের সন্তানদের অমানবিক দাসত্বের কবলে নিক্ষেপ করার বদলে সে নিজের সন্তানদের নিয়ে জঙ্গলে পলায়ন করল আর তাদের হত্যা করার চেষ্টা করল। একমাত্র তার তৃতীয় সন্তান, তার বড় মেয়ে, মারা গেল। একটি করাত দিয়ে তার গলা কেটে দিয়েছিল সিথে। এরপরে সিথে তার মেয়ের কবরের স্মৃতি ফলকে খোদাই করিয়ে দিল এই কথাটি বিলাভড, প্রিয়। এর অর্থ প্রিয়। নগরের শেরিফ সিথে ও ডেনভারকে জেলে নিয়ে গেল, কিন্তু বডউইনের নেতৃত্বে একদল শ্বেতাঙ্গ মৃত্যুদণ্ডবিলোপপন্থী সিথের মুক্তির জন্য লড়াই করল। সিথে 124 এর বাড়িতে ফিরে এলো, যেখানে বেবি সুগোজ গভীর বিষাদে নির্জিত হলেন। এলাকার সম্প্রদায় বাড়িটিকে একঘরে করে দিল আর এই পরিবারটি বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতে লাগলো। ইতিমধ্যে পলডি এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্যে গিয়েছিল। জর্জিয়ার এক দুষ্কৃতী দলের সাথে, যেখানে তাকে পাঠানো হয়েছিল এক দাস মালিক ব্র্যান্ডি ওয়াইনকে খুন করার জন্য, যার কাছে তাকে দাস হিসাবে স্কুল টিচার ব্যক্তিটি বিক্রি করে দিয়েছিল। এই বেদনাময় অভিজ্ঞতা তাকে বাধ্য করেছিল নিজের স্মৃতি, আবেগ আর ভালোবাসার ক্ষমতাগুলিকে তার হৃদয়ের তামাকের টিনের বাক্সবন্দি করে রাখতে। একদিন এক আকস্মিক ঝড় বৃষ্টি পলডি তার দলের অন্য দুষ্কৃতীদের পালানোর সুযোগ করে দিল। সে বসন্তের ফোটা ফুলের সমাহারকে অনুসরণ করতে উত্তর দিকে যাত্রা করল। বেশ কয়েক বছর পরে সে একদিন সিনসিনাটিতে সিথের বাড়ি বারান্দায় এসে হাজির হলো। পলডি এর সিনসিনাটিতে 124-এ আগমন বর্তমানের প্রেক্ষাপটের ঘটনাবলীর সূচনা করল। গৃহে প্রবেশের প্রাথমিক স্তরেই পল বাড়ির ভূতটিকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য, যার জন্য শুরু থেকে সে ইতিমধ্যেই নিঃসঙ্গ ডেনভারে অপছন্দের মানুষে পরিণত হলো। সিথে আর পল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো, যতদিন না তারা এক কার্নিভাল থেকে বাড়ি ফেরার পথে 124-এ প্রবেশদ্বারের সিঁড়ির ধাপে একজন মহিলাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। কাহিনীর বেশিরভাগ চরিত্রই এই মহিলাটিকে, যে নিজের নাম বলল বিলাভেড, সিথের মৃত কন্যার আত্মা বলে মনে করল, আর উপন্যাসে তার সমকক্ষে বহু প্রমাণ প্রদর্শন করা হলো। ডেনভার বিলাভেডের প্রতি পাগলের মতো ভালোবাসা পোষণ করতে লাগলো, আর সিথের প্রতি বিলাভেডের ভালোবাসাও কোনো অংশে কম হলো না। পলজি আর বিলাভেড একে অপরকে ঘৃণা করতে শুরু করলো।
আর বিলাভেট পলকে নিয়ন্ত্রণ করতে লাগলো আর একটা পুতুলের মতো তাকে সারা বাড়িতে ঘুরে বেড়াতে আর নিজের ইচ্ছার বিরুদ্ধে বিলাভেটের সাথে যৌন সঙ্গম করতে বাধ্য করলো। যখন পলডি সিথের রূঢ় সিদ্ধান্ত তার নিজের সন্তানকে হত্যা করার কাহিনীতে জানতে পারল যে 124 ছেড়ে একটি স্থানীয় চার্চের একতলা কক্ষে ঘুমাতে লাগলো, তার অনুপস্থিতিতে সিথে আর বিলাভেটের সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠল। দিনে দিনে বিলাভেট আরও বেশি কটুভাষী, ধান্দবাজ আর পরজীবী হয়ে উঠল। আর সিথে আপ্রাণ চেষ্টা করতে লাগলো তার দাবি পূরণের জন্য, আর তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো যে সে কেন বাধ্য হয়েছিল বিলাভেটকে হত্যা করতে। নিজের মাকে এভাবে সর্বশান্ত হতে দেখে উদ্বিগ্ন হয়ে ডেনভার 12 বছরের প্রথমবার বাড়ির বাইরে পা রাখল তার প্রাক্তন শিক্ষিকা লেডি জোন্স এর থেকে সাহায্য প্রার্থনা করার জন্য। প্রতিবেশী সম্প্রদায় এই পরিবারের খাবারের ব্যবস্থা করল আর ঘটনাক্রমে এল্লার নেতৃত্বে বিলাভেটকে 124 থেকে বিতাড়িত করার ব্যবস্থা করল। এই এল্লা আন্ডার গ্রাউন্ড রেল রোডে কাজ করেছিল আর সিথেকে পলায়নে সাহায্য করেছিল। তারা যখন সিথের বাড়িতে এলো, তারা দেখতে পেল বারান্দায় সিথে বিলাভেটের সাথে দাঁড়িয়ে আছে আর বিলাভেট হাস্যরতা নগ্ন ও গর্ভবতী দশায় দাঁড়িয়ে আছে। মিস্টার বটউইন, যিনি 124-এ এসেছিলেন ডেনভারকে তার নতুন কাজে যোগদানের জন্য নিয়ে যাওয়ার জন্য, তিনি সেই বাড়িতে উপস্থিত হলেন। সিথে তাকে স্কুল টিচার বলে ভুল করল আর তাকে একটি বরফ ভাঙার অস্ত্র হাতে আক্রমণ করতে উদ্যত হলো। তাকে নিরস্ত্র করা হলো, কিন্তু এই শোরগোলের মধ্যেই বিলাভেট সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর কোনো দিন ফিরে এলো না। পরে পলডি সিথের কাছে ফিরে এলো। সেথে বেবি সুগোজ এর বিছানায় মৃত্যুবরণের জন্য শয্যা গ্রহণ করেছিল। বিলাভেটের জন্য বিলাপ করে সিথে বলে সে ছিল আর শ্রেষ্ঠ জিনিস, কিন্তু পলডি উত্তরে বলে তুমি হলে শ্রেষ্ঠ বস্তু সিথে। এরপরে উপন্যাসটির জবনিকা নেমে আসে এই সাবধান বাণীসহ যে এই কাহিনীটি পরম্পরায় এগিয়ে চলার জন্য নয়। শহর আর এমনকি 124-এর আবাসিকরাও বিলাভেটকে বিস্মৃত হয়েছে, সমস্যা সংকুল নিদ্রাকালে একটি অপ্রীতকর স্বপ্নের মতো। এখান থেকে উপন্যাসটি শেষ হলো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসছি পরের ভিডিওতে।